বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের এখনকার আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ১১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার বিভিন্ন সময়ে এই হামলা চালানো হয়। এর মধ্যে ৩৪ জনের মৃত্যু হয়েছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ নিতে গিয়ে। ত্রাণ নিতে যাওয়া দুস্থ ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এছাড়া ঘনবসতিপূর্ণ আল শাতি শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সেখানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে অন্তত ১২০০ জন নিহত হন, জিম্মি করা হয় অনেককে। সেদিন থেকেই গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাদের হামলায় ৫৭,৮৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১,৩৮,০৯৫ জন। আশার আলো দেখিয়ে ভেস্তে যাওয়ার মুখে গাজার যুদ্ধবিরতি আলোচনা। কাতারের রাজধানী দোহায় এরই মধ্যে বেশ কয়েক দফা আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসেনি হামাস ইসরায়েল দুপক্ষই। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে সংবাদ মাধ্যম বিবিসিকে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন ফিলিস্তিনি এক কর্মকর্তা। গাজার যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন তিনি। আরও জানাচ্ছেন ঋতু সাহা। গাজায় দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাত বন্ধে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা চলছে কাতারের রাজধানী দোহায়। এই আলোচনা মধ্যস্থতা করছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। তবে সম্প্রতি ফিলিস্তিনের কর্মকর্তা জানিয়েছেন কাতারের রাজধানী দোহায় গাজা যুদ্ধবিরতি আলোচনা এখন ভেস্তে যাওয়ার মুখে। তিনি জানান, হামাস ইসরায়েলের মধ্যে দোহায় ৮ দফা আলোচনা হয়েছে। তবে ইসরায়েল যে প্রতিনিধি দলকে দোহার আলোচনায় পাঠিয়েছে তারা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে অক্ষম। ইসরায়েলি সেনারা কতদূর পর্যন্ত সরবে তাও নির্ধারিত হয়নি আলোচনায়। এর আগে পঞ্চম দফা আলোচনায় ইসরায়েল বলেছিল তারা সীমান্ত থেকে ১ কিলোমিটারের মধ্যে থাকবে। তবে পরবর্তীতে তারা যে মানচিত্র দিয়েছে তাতে দেখা যায় সেনারা গাজার ৩ কিলোমিটার পর্যন্ত ভেতরে থাকবে। এই মানচিত্র অনুযায়ী রাফার পুরো অংশ, খান ইউনিসের পূর্বাঞ্চল, বেইত লাহিয়া, বেইত হাননের বিস্তীর্ণ এলাকা এবং গাজা সিটির তুফা, সেজাইয়া ও জেতুন এলাকায় ইসরায়েলি সেনাদের উপস্থিতি থাকবে। কিন্তু হামাস এই মানচিত্র প্রত্যাখ্যান করেছে। এদিকে মানবিক সহায়তা বিতরণ নিয়েও রয়েছে তীব্র মতবিরোধ। হামাস চাচ্ছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে ত্রাণ বিতরণ হোক, অথচ ইসরায়েল বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে তা চালাতে চায়, যা ত্রাণ সংগ্রহ করতে গিয়ে এরই মধ্যে বহু ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া ফিলিস্তিনি এই কর্মকর্তা বলছেন, ইসরায়েল বর্তমানে মানবিক পরিকল্পনার নামে গাজায় দীর্ঘমেয়াদী বাস্তুচ্যুতির কৌশল করছে। ফিলিস্তিন বলছে যুক্তরাষ্ট্রকে এখন আরও বেশি সক্রিয় ভূমিকা নিতে হবে। তা না হলে দোহার আলোচনা পুরোপুরি ভেস্তে যাবে। ঋতু সাহা, ৭১। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় ২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ফিলিস্তিনি এবং যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাতে পশ্চিম তীরের রামাল্লা শহরের উত্তরে সিনজিল গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টেম্পা শহরের বাসিন্দা মুসাল্লেদকে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা পিটিয়ে হত্যা করেছেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন, পশ্চিম তীরে একজন মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয়ে তারা অবগত। তবে ভুক্তভোগী পরিবারের গোপনীয়তা রক্ষার কথা বলে তিনি বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানান। ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের তাইজ প্রদেশের একটি আবাসিক এলাকায় রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে ৫ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকেই। স্থানীয় মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, বিস্ফোরণের সময় শিশুরা সেখানে ফুটবল খেলছিল। এর চেয়ে বেশি কিছু তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে আল মাসিরা টিভির প্রতিবেদনে বলা হয়, ওই এলাকায় গোলা হামলা চালিয়েছে ইসলাহ পার্টি। দক্ষিণ ইয়েমেনের আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃত সরকার সমর্থিত তারা। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রিমোট চালিত বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে, আর ইসলাহ পার্টির সদর দপ্তর থেকেই তার বিস্ফোরণ ঘটানো হয়। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন পারমাণবিক আলোচনার আগে ইরানকে শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে রাজি হতে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনটাই জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস।
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রশ্নে কোনো ছাড় দেবে না তেহরান। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের শীর্ষ কর্মকর্তাদের সাথে আলাপে এই শূন্য সমৃদ্ধকরণ চুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন। এক ইউরোপীয় কর্মকর্তা বলেন, পুতিন এই প্রস্তাবটি ইরানিদের উৎসাহ দিয়ে উপস্থাপন করেছিলেন, তবে ইরানিরা তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তারা সবসময়ই পারমাণবিক ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত, তবে কোনো চুক্তি সমৃদ্ধকরণ বাদ দিয়ে হবে না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পক্ষ যাতে আলোচনাকে যুদ্ধের অজুহাত বানাতে না পারে তা নিশ্চিত করেই তারা আলোচনা করবেন। একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে জানাবো বিশ্ব আবহাওয়া পরিস্থিতির খবর। ৭১-এর সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, সাথে থাকার জন্য ধন্যবাদ। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় চরম ভোগান্তিতে আছে বিশ্বের বিভিন্ন দেশ। এর মধ্যে ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় আরও বৃষ্টি ও বন্যার সতর্কতা জারি করা হয়েছে। বন্যা কবলিত এলাকাগুলোতে চলছে উদ্ধার তৎপরতা। অন্যদিকে রেকর্ড তাপমাত্রায় বিপর্যস্ত যুক্তরাজ্যের লন্ডন, স্কটল্যান্ড ও রাশিয়ার বাসিন্দারা। তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে এইসব দেশে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ভারী বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্যে। পাশাপাশি দেশটির মধ্যাঞ্চলেও আগামী ৪-৫ দিন টানা বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া অফিস। রাজস্থান, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচল প্রদেশে ১৬ জুলাই পর্যন্ত তীব্র বৃষ্টি ও বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া আগামী ১৪ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত জম্মু কাশ্মীরে ভারী বৃষ্টি ও বন্যা হতে পারে। এদিকে উত্তরপ্রদেশে রবিবারও বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। পাশের দেশ পাকিস্তানের পাঞ্জাব, সিন্ধ, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানেও টানা বৃষ্টি অব্যাহত থাকতে পারে ১৭ জুলাই পর্যন্ত। এতে এসব জায়গায় বন্যায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস। জুন থেকে শুরু হওয়া বন্যায় পাকিস্তানের মৃতের সংখ্যা এরই মধ্যে ১০০ ছাড়িয়ে গেছে। দুর্গত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতার পাশাপাশি ত্রাণ সরবরাহ করছে কর্তৃপক্ষ। এদিকে ভারী বর্ষণে বন্যার কবলে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ডেভেনপোর্ট শহর। দুদিনের টানা বৃষ্টিতে ডুবে গেছে রাস্তাঘাট, বহু গাড়ি আটকে আছে মাঝ রাস্তায়। দেশটির জাতীয় আবহাওয়া অফিস বন্যা সতর্কতা জারি করে বাসিন্দাদের ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে। এদিকে স্পেনেও তীব্র বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। শুক্রবার থেকে বৃষ্টি অব্যাহত রয়েছে সেখানে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, রাস্তাঘাট সহ অনেক অবকাঠামো। বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তায় আটকে থাকা অনেক গাড়ি। বিভিন্ন এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে স্পেনের আবহাওয়া অফিস। এদিকে রেকর্ড পরিমাণ বৃষ্টির পর প্রতিবেশী দেশ চীনের ফুজিয়ান প্রদেশের বহু অঞ্চল ডুবে আছে বন্যার পানিতে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। বন্যার কারণে রাস্তায় বহু গাছ পড়ে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। নির্ধারিত সময়ে ছাড়ছে না ট্রেন। ফুজিয়ানে মাত্র একদিনে ১৯৫.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও কয়েকদিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সেখানে। মৌসুমী বৃষ্টিতে বিভিন্ন দেশে যখন বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে, তখন রেকর্ড তাপমাত্রায় নাজেহাল অবস্থা যুক্তরাজ্যের লন্ডন শহর। শনিবার সেখানে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এছাড়া স্কটল্যান্ডে ২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম দিন ছিল শনিবার। সৃষ্টি ঘটক, ৭১। আগামী ১ আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়ন এবং মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে ৩০% শুল্ক নেবে যুক্তরাষ্ট্র। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় এই ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকোর প্রেসিডেন্টকে পাঠানো চিঠিতে ট্রাম্প বলেছেন, তারা দেশটির অবৈধ অভিবাসন এবং ফ্যান্টানাইল পাচার রোধে কিছু পদক্ষেপ নিয়েছে। তবে তিনি অভিযোগ করেন, মেক্সিকো ওই অঞ্চলকে মাদক পাচারকারীদের খেলাঘরে পরিণত হওয়া থেকে রক্ষা করতে যথেষ্ট কাজ করছে না। এদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের উদ্দেশ্যে ট্রাম্প লিখেছেন, ইইউর সাথে বাণিজ্য ঘাটতি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। তিনি দাবি করেন, এই পারস্পরিক শুল্কের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ন্যায্যতা ফিরবে। এই ঘোষণার মাধ্যমে ট্রাম্প এখন পর্যন্ত ২৪টি দেশ এবং ইইউর ২৭ সদস্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন। চলতি বছরের প্রথম ৬ মাসে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ঢুকেছেন ৭৫,৯০০ জন অভিবাসন প্রত্যাশী। তাদের মধ্যে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সুরক্ষা সংস্থা ফ্রন্টেক্স এই তথ্য জানিয়েছে। তাদের তথ্য মতে বাংলাদেশের পরের অবস্থানে আছে মিশর ও আফগানিস্তানের নাগরিকরা। পূর্ব ভূমধ্যসাগরীয় এবং পশ্চিম আফ্রিকান রুট দিয়ে অভিবাসন প্রত্যাশী আসার সংখ্যা
তীব্রভাবে কমে যাওয়ায় ইউরোপীয় ইউনিয়নের অনিয়মিত সীমান্ত অতিক্রম গত বছরের প্রথম ৬ মাসের তুলনায় ২০% কমেছে বলে জানিয়েছে ফ্রন্টেক্স। অন্যদিকে ইতালির সরকারি পরিসংখ্যান বলছে, চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটিতে ঢোকা অভিবাসন প্রত্যাশীদের মধ্যে বাংলাদেশিরাই শীর্ষে আছেন। এরপরই আছে পাকিস্তান, ইথিওপিয়া, সুদান, সিরিয়া, সোমালিয়া, গিনি, তিউনিসিয়া, আলজেরিয়া, ইরান, নাইজেরিয়া, মালি ও আইভরি কোস্টের নাম। ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। শনিবারও রাতভর চলেছে এই হামলা। শুক্রবার এক রাতেই ৩৩৯টি শাহেদ ড্রোন ছুড়েছে রুশ সেনাবাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, সম্প্রতি ইউক্রেনে হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া। শুক্রবারের হামলায় রোমানিয়া সীমান্তের চেরনিভস্কি শহরে ২ জন মারা গেছেন, আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আর গত ২ দিনে রাশিয়া ৫৯৭টি ড্রোন, ২৬টি মিসাইল ছুঁড়েছে বলে দাবি করেন জেলেনস্কি। এছাড়াও খার্কিভ, লভিভ, সুমি ও লুৎস্ক শহরে অনেক বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে রুশ হামলায়। শুক্রবার রাতেই ৩৩৯টি শাহেদ ছোড়া হয়েছে। অনেকগুলোই আমরা ভূপাতিত করেছি। তবে অত্যাধুনিক সব ড্রোন ব্যবহার করছে রুশ সেনাবাহিনী। রাশিয়ার হামলায় দুর্ভাগ্যজনকভাবে চেরনিভস্কিতে প্রাণহানি হয়েছে। এছাড়াও লভিভ ও খার্কিভে আহত হয়েছে বহু মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে ভলিন এলাকা। সবাইকে জরুরি সহায়তা দেওয়া হচ্ছে। আরেকটা বিরতি নিচ্ছি, ফিরে এসে জানাবো বিশ্বের আরো কিছু খবর। ৭১-এর সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, সাথে থাকার জন্য ধন্যবাদ। মিয়ানমারের মধ্যাঞ্চলীয় সাগাইংয়ের একটি মঠে জান্তা বাহিনীর বিমান হামলায় ২০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় রাতে সাগাইংয়ের লিনতালু গ্রামে একটি বৌদ্ধ মঠে অবস্থান করা বাস্তুচ্যুত লোকজনকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সামরিক জান্তা। হামলায় ৩ শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। এছাড়া ২ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। সামরিক বাহিনীর হামলায় মঠের একটি হল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা। তাইওয়ান তাদের বার্ষিক হান কুয়াং সামরিক মহড়ায় অত্যাধুনিক মার্কিন হিমার্স রকেট সিস্টেম মোতায়েন করেছে। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। চীনের সম্ভাব্য হামলার বিরুদ্ধে প্রতিরোধের প্রস্তুতি দেখাতেই মহড়ার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা বাহিনী। তাইচুং শহরের উপকূলীয় এলাকায় শনিবার হিমার্স সিস্টেম বহনকারী 2টি সাঁজোয়া যান মহড়ায় অংশ নেয়। চলমান 10 দিনের হানকুয়াং মহড়ার এটি ছিল 4র্থ দিন। এটি এ যাবৎকালে সবচেয়ে বিস্তৃত ও সমন্বিত মহড়া বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। তাইওয়ানের সামরিক মুখপাত্র বলেন, যুদ্ধ পরিস্থিতিতে শত্রুপক্ষের নজরদারি, স্যাটেলাইট কিংবা গুপ্তচরদের চোখ এড়িয়ে হিমার্স লুকিয়ে রাখা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই মহড়াকে দম্ভ দেখানো ছাড়া কিছু নয় বলে অভিহিত করেছে। ভারতের উত্তর পূর্ব দিল্লিতে 4তলা ভবন ধসে অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত 8 জনকে উদ্ধার করা হয়েছে। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধারকৃতদের মধ্যে 14 মাস বয়সী এক শিশু, 4 জন পুরুষ ও 3 জন নারী রয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, ভবনটিতে 10 জনের একটি পরিবার থাকত। পুলিশ জানিয়েছে, শনিবার সকাল 7টার একটু পর ভবন ধসের খবর পাওয়া যায়। কিভাবে ভবনটি ধসে পড়ল তা এখনও জানা যায়নি বলে জানিয়েছে এনডিটিভি। একাধিক দল উদ্ধার কাজ করছে। স্থানীয়রা জানান, ধ্বংসস্তূপের নিচে এখন পর্যন্ত কতজন আটকে আছেন সে বিষয়ে তারা নিশ্চিত নন। তবে 10 জনের পরিবারের বিষয়ে নিশ্চিত করেছেন তারা। 2050 সালের মধ্যে ভারত হতে যাচ্ছে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ। সাম্প্রতিক এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা পিউ রিসার্চ সেন্টার। প্রতিবেদনে বলা হয়েছে, গত 10 বছরে বিশ্বে মুসলিমদের জনসংখ্যা বেড়েছে 34.7 কোটি, যা অন্য সব ধর্মের মোট জনসংখ্যা বৃদ্ধির চেয়েও বেশি। বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা যেখানে 2010 সালে ছিল 23.9%, 2020 সালে তা হয়েছে 25.6%। এর কারণ হিসেবে প্রতিবেদনে পিউ রিসার্চ সেন্টার বলেছে, মুসলিমদের জন্মহার মৃত্যুহারের চেয়ে অনেক বেশি। এই সংখ্যায় ধর্মান্তকরণের ঘটনাও রয়েছে, তবে তার পরিমাণ কম। মুসলিম জনসংখ্যার সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গেছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। পিউয়ের রিপোর্ট অনুযায়ী 2050 সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যা পৌঁছাবে 280 কোটিতে। সেই হিসেবে 2050 সালের মধ্যে ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে ভারত।
এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও কিছু নতুন খবর আর বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও আসছে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।